ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, মাননীয় প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইন্টেরিয়র গভর্নমেন্ট, আপনাকে বলছি, আপনি পালাতে পারবেন না, পালাতেও পারবেন না, এই মুহূর্তে ছাড়তেও পারবেন না। কাজেই আমি কিছু পরামর্শ আপনাকে আজকে দিই। তবে এখন আপনি সঠিক লাইনে আইসেন, এই জন্যেই এতদিন আপনার বিরোধিতা করলেও আজকে কিছু সঠিক পরামর্শ আপনাকে দিই। দেখেন, আপনি ক্ষমতায় আসার পর থেকে আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে ব্যাংক চালানো, এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক কথা নয়। তাও আবার সেই রাষ্ট্রটা কি? বাংলাদেশ, যে দেশের ৮০% মানুষই হলো দরিদ্র, বিশাল সমস্যাগ্রস্ত একটা দেশ, যেখানে প্রায় ২০ কোটি ধরি আমি, এখন ২০ কোটি জনসংখ্যা, ৫৫,১৫৫ বর্গমাইল মাত্র। তো যাই হোক, এই ডক্টর ইউনূস সাহেব যখন ফ্রান্সের অলিম্পিকে ছিলেন, শেখ হাসিনা যখন ৫ই আগস্ট দেশ ত্যাগ করেন, তারপরে যখন উনি ফিরে আসেন, এয়ারপোর্টে উনি একজন রাষ্ট্রনায়কের মতোই কথা বলেছিলেন। উনি বিজয়ী বীরের বেশে দেশে আসছিলেন এবং বলছিলেন যে আমাকে যখন ডেকে আনা হয়েছে, আমি যা বলবো আপনাদের শুনতে হবে, আমি যা করব আপনাদের মানতে হবে। হ্যাঁ, বেশভূষা, হাসি খুশি, চলন সব মিলেয়া কথাটা ছিল, কিন্তু রাষ্ট্রনায়কের মতোই কথা ছিল। ঠিক আছে, তারপরে ক্ষমতা গ্রহণের পর থেকে যা কিছু দেখেছি, প্রথমে একজন বিপ্লবী এবং সাহসী লোকের মতো কাজকাম করছেন, বিশাল সাহসী লোকের মতো কাজকাম করেছেন আপনি। এখানে অনেক গেম হয়েছে। যেমন আপনি আসার পরে আপনি বানাইছিলেন ছাত্ররা আমার নিয়োগকর্তা, একজন মাহফুজের নামক এখন যিনি উপদেষ্টা, ওনাকে আপনি বিশ্ব দরবারে পরিচয় করালেন যে ইনি হলো এই এত বড় বাংলাদেশের এত বড় ধরনের একটা গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড, ওনাকে বানিয়েছিলেন। এবং আপনি ছাত্রদের শক্তিতে বলিয়ান ছিলেন, তখন ধরাকে সরা জ্ঞান করছেন। কারণ আপনি তখন আর চারিদিকে কোনো শক্তি দেখেন নাই, দেখছেন যে শেখ হাসিনার মতো একটা এত শক্তিশালী ফ্যাসিস্ট, যিনি দীর্ঘ 15 বছর, এর আগেও ছিল 5 বছর, দেশ প্রদণ্ড প্রতাপের সাথে পরিচালনা করেছেন, সেই সরকারকে ছাত্র উৎখাত করেছে। তাহলে বাংলাদেশে এরই তো সব, এরকম একটা ভাব আপনার ছিল। যেখানে সেনাপ্রধান বলছিল যে 18 মাসে নির্বাচন হতে পারে, সেটাকে আপনি ডিনাই করে দিয়েছেন সাথে সাথে, যে না না না, এটা হবে না, আমরা সরকার যেটা বলবো সেটা হবে। এই পর্যন্ত। তারপরে আরেকটা খেলা আছে, আপনার লোকজন এবং আপনারা বলেছিলেন আকারে ইঙ্গিতে ঘুরিয়ে ফিরিয়ে যে 4 বছর অন্তত আপনারা থাকবেন, কারণ 10টা সংস্কার কমিটি করেছেন, এই সংস্কার শেষ হবে, তারপরে এই সুযোগ হাতছাড়া করবেন না, নির্বাচন দিবেন। আচ্ছা, তখন বিএনপি বলা শুরু করলো, বিএনপি মহাসচিব বলল যে এই সরকার আমাদের কথা শোনে না। যখন আপনি ছাত্রদের উপর ভর করিয়া এগুলো বলা শুরু করলেন, আর অনেকগুলা মাস্টার প্ল্যান হইল যে ছাত্ররা 2টা দল গঠন করবে, 4 বছর পর নির্বাচন হবে, কিভাবে ক্ষমতাকে আরো দীর্ঘায়িত করা যায়, এটা একটা আপনি করছেন তা না, আপনার নিয়োগকর্তারা আরো একটা রাজনৈতিক দল সহ একটা গোষ্ঠী আপনি হয়ে গেছিলেন, একটা গোষ্ঠী হইয়া এগুলো করতেছিলেন। প্রকাশ্য বলি, যেখানে জামাত যোগ দিয়েছিল আর আপনার হলো ছাত্ররা ছিল। কিন্তু যখন দেখলেন আল জাজিরায় এই সাক্ষাৎকার দেওয়ার পরেই, 4 বছরের দেওয়ার পরেই দেশ বিদেশ থেকে যে সমস্ত নিউজ, মেসেজ আর খবর আপনার কাছে যাইতে লাগলো, আপনার রাষ্ট্রযন্ত্রের যে সকল গোয়েন্দা সংস্থা আছে তারা যে সমস্ত রিপোর্ট আপনার কাছে দিতে থাকলো, এখন আপনি হঠাৎ করে সম্পূর্ণ 160 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেলেন, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে। বনি বাক্যতে আপনি যেটা সাক্ষাৎকার দিয়েছেন, যে বনিবাতা আপনাকে প্রশ্ন করেছিল যে আপনি কি 4 বছর ক্ষমতায় থাকবেন, আপনি বলে ফেলছেন কি আমি 4 বছরও বুঝি না, 1 বছরও বুঝি না। এখন যদি রাজনৈতিক দলগুলো না চায় সংস্কার, তাহলে আমি করবো না,
আমি এখনই নির্বাচন দিয়ে চলে যাবো। আপনি কথা খুব শর্টকাট বলেন, খুব ভালো লাগে শুনতে, আমাদের কথা দীর্ঘ করে না। আপনি বলছেন যে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন আছে তাহলে আমি এখন নির্বাচন আমি চলে যাবো, এই 3 মাসের মধ্যে নির্বাচন আমি চলে যাবো। আরো বলছেন কি যে আমার উপদেষ্টারাও এখন আর থাকতে চায় না। এখন আমরা দেখলাম কি সকল উপদেষ্টা চেহারা এখন ফ্যাকাশে। এই 3 দিন ধরে পার করতেছি আমরা, এদের মুখে কোনো রক্ত নাই, আর জৌলুস নাই যে ক্যাবিনেট মন্ত্রী তারা উপদেষ্টা জৌলুস হারাইছে 3 দিনে। আর আপনাকে দেখেও অনেক মায়া লাগতেছে আমার। আপনি ওই একই সাক্ষাৎকার আবার ডেইলি স্টারের যে মাহফুজ ভাইয়ের কাছে আপনি দিয়েছেন, ওই একই কথাই যে না আমি কথাটা এত জোরভাবে বলছেন এবং এটার ভিতরে কোনো আমি সরলতা দেখেছি, এটার ভিতরে আপনার কোনো পেঁয়াজ গুজ নাই। আগের যে কাটিং কুটিং ছিল বা রাজনৈতিক পেঁয়াজ গুজ দিয়েছিলেন এগুলো কিছু নাই। একেবারে আন্তরিকভাবেই মনে হয়েছে আমার কাছে যে আপনি চলে যেতে চাচ্ছেন। আপনি বলছেন যে রাজনৈতিক দল যদি না চায় আমি এখনই নির্বাচন দিয়ে দেবো, ওই কনস্টিটিউশনে যেটা আছে 90 দিন নির্বাচন দিয়ে আমরা চলে যাবো, আমরা আমাদের জায়গায় ভালো আছি, আমি আমাদের জায়গায় চলে যাবো। এখন ঠিক আছে, এই পার্টটা আপনার শুরু থেকেই থাকা উচিত ছিল এবং বোঝা উচিত ছিল যে এই দেশে এই আন্দোলনে স্টক হোল্ডার খালি ছাত্ররা না, বা এইখানে এই রাজনৈতিক সব শক্তিগুলোকে মাইনাস করিয়া এইভাবে কিছু করা যাবে না কোনো একটা দলের কাঁধে ভর করিয়া। এটা আপনি এত দেরিতে হইলে আপনি বুঝছেন ব্যাপারটা। সারা দেশ চলে গেছে এখন বিএনপি জোট, কি বলি আর কি, বিএনপি জেটের দখলে, জামাতের দখলে সারা দেশ চলে গেছে। আপনাকে বুঝতে হবে যে কোন জেলাতে যদি আপনি মারা যান আপনার জানাজা করার লোক কিন্তু নাই, চট্টগ্রাম ছাড়া। তাই বলে কি জানাজা হবে না? অঞ্জু মফিদুল ইসলাম তো আছে। পরিস্থিতিটা এই জন্য বুঝিয়ে দিচ্ছি আপনাকে যে বাংলাদেশে আকাশ পাতাল ভূমি এগুলো এখন নিয়ন্ত্রণে চলে গেছে একটা রাজনৈতিক গোষ্ঠীর, তাদের আছে ক্ষমতা, আপনার নাই। কাজে অতীতে বিচারপতি শাহাবুদ্দিন যেভাবে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন যেভাবে ছিল, তারপরে ওই লতিফুর রহমান ছিল প্রধান উপদেষ্টা, আবার হাবিবুর রহমান ছিলেন, সেই রকম যদি শুরু থেকেই আপনার ওই পথে যাওয়ার দরকার ছিল। ওই 4 বছর 8 বছর 10 বছর সংস্কার এগুলোর মধ্যে হাত দেওয়াটা আপনার উচিত হয় নাই। কারণ আগে বলেছি রাষ্ট্রনায়ক হইতে গেলে, রাজনীতি করতে গেলে ফাঁসির রশিটা আপনার চোখের সামনে আছে, এটা কল্পনা করে নিতে হয়। মাথার উপরে ফাঁসির রশিটা ঝুলতেছে। হাসিনা দেশ পরিচালনা করেছে, সে ওইভাবেই করেছে, বেগম জিয়া ওইভাবেই করেছে। জিয়াউর রহমান কি ঝাঁঝরা হয়ে গেছে, গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে, এর সাথে বেঁচে গেছে, দীর্ঘ বছর জেল খাটছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে জীবন দিয়ে ফেলছেন। এটা হলো রাজনীতি। আর এই চেয়ারটা অত সহজ না, এনজিও চেয়ারও না, গ্রামীণের চেয়ার না। আপনি এখানে বসে ওই এনজিও থেকে কজন নিয়োগ দিচ্ছেন, চট্টগ্রাম থেকে কজন নিয়োগ দিচ্ছেন, আপনার এক ভাতিটাকে নিয়ে এসে উপস্থিত করছেন, আরো কিছু পছন্দের লোক নিলেন, যাই হোক নেওয়ার পরে এখন ছড়ি ঘুরাইবেন। কিন্তু এখন এই 3 দিন ধরে যা কিছু বলতেছেন, আর এই যে 21 তারিখে সশস্ত্র বাহিনী অনুষ্ঠানে যা দেখেছি, তাতে মনে হলো যে আপনি ক্ষমতা অলরেডি বেগম জিয়ার হাতে তুলে দিচ্ছেন। সকল ছাত্র নেতারা প্লাস আপনার উপদেষ্টা পরিষদ, আপনি নিজেও ম্লান হয়ে গেছেন বেগম জিয়ার কাছে যে, এবং সবাই তার কাছে যে মতো স্বীকার করছে। আপনি সম্মান জানাইছেন তাকে, ঠিক আছে, কিন্তু এই সম্মানটা কিন্তু বিগত 3 মাস দেখান নাই। আপনি বেগম জিয়ার বাসায় গিয়ে দেখা করতে পারতেন বা তার যে আসার ব্যবস্থা করতে পারতেন, সেগুলো হয়নি। যাক, সেটা আমি বলছি না, ওটা আমার মধ্যে বিষয় না। বিষয় হলো আপনার যে বয়স, এই বয়সে যে সমস্ত কথাগুলো মনে খেতে বলতেছি, কারণ আমরা সব প্ল্যানগুলো জানি, যেভাবে যেভাবে প্ল্যান করা হয়েছিল যে কত বছর থাকবেন, কারা আসবে কারা আসবে না, এটি করতে গেলে আপনার দ্বারা এই বয়সে এগুলো সম্ভব না। এখন আপনি সঠিক লাইনে আইছেন, কিন্তু এখন কিন্তু আপনি ওই যে এখন তো আমি বুঝি যে আপনি বলছেন যে এই মুহূর্তে ছেড়ে দিতে পারলে আমি বাঁচি। আপনার কিছু সমস্যা ছিল, সেগুলো শেষ হয়ে গেছে। আপনার 606 কোটি টাকার একটা ব্যাপার ছিল, তারপরে মামলা ছিল, আরো ওই শ্রমিকদের সাথে একটা মামলা ছিল কয়েক হাজার কোটি টাকা, সেগুলো সব শেষ হয়েছে। এখন আপনি দেখছেন যে এইদিকে বাবার বাবা ফাঁসি রশি খালি ঘুরে কোন জগতে আইলাম। ছাত্ররা রাস্তা ছাড়ে না, রেল লাইন ভাঙে, শ্রমিকদের ট্যাকল দিতে পারি না, এইদিকে আনসাররা এসে ডিস্টার্ব করে, এইদিকে ছাত্ররা সচিবালয়ে ঢুকে যেতেছে, এইদিকে বাজার নিয়ন্ত্রণ করতে পারতেছি না। এখন এই চারিদিকে আমি তো অস্থির, তো বাবা আমার আগের জায়গায় ভালো ছিল, আমার ঝামেলা শেষ হয়েছে, আমি যাই না। আপনি এমন একটা জায়গায় আছেন, আপনি ইচ্ছা করলেই এখন যাইতে পারবেন না।
আপনাকে যেতে দিবে না, জনগণ দিবে না। সবাই ভালোবাসবে যদি সহজ পথে আসেন, সিরাতুল মুস্তাকিম। এমনও হইতে পারে আপনি যদি সব সহিভাবে সঠিক টাইমে করেন, আপনাকে যারা নেক্সটে ক্ষমতায় আসবে আপনাকে প্রেসিডেন্ট বানিয়ে রেখেও দিতে পারে। কাজে এত ভয়ের কিছু নাই। আপনি অনেক ভয় পেয়েছেন এবং আপনার উপদেষ্টা পরিষদ দেখি অনেক ভয় পেয়েছেন। তো ভয় পেলেও ভয় পাওয়ার কিছু নাই। আপনি এর আগে যে পথে গেছিলেন এটা ভয়ের পথ ছিল, কিন্তু আপনার এখন যে পথটা বললাম আপনি যাচ্ছেন, এটা তো ভয়ের কিছু নাই। বরঞ্চ আপনি আগামীতে আপনাকে প্রেসিডেন্ট হিসেবে রেখেও দিতে পারে, যেমন আওয়ামী লীগ জোর করে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে রেখে দিয়েছিলেন। তবে আপনার একটু প্রশংসা করি, আজকে অনেক কথা বলেছি এর আগে পরে। ডক্টর মোহাম্মদ ইউনূস সুদ খাইছে, ব্যাংক করছে, এটা করছে, বা টাকা পয়সা সামাজিক সোশ্যাল ওয়ার্কের কোনো ইয়েতে উনি নাই, জীবনভর খালি টাকার পিছনেই ছুটছে। তো যাক, সেটা খাক, কিন্তু একটা জিনিস আমি প্রশংসা করতে হয় যে নোবেল জয় করে এবং বিশ্ব দরবারে আপনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করছেন, যে ওইতেই হোক, তাতে বাঙালি জাতির মধ্যে আমার মনে হয় না শত সহস্র বছরেও আন্তর্জাতিকভাবে নিজেকে এইভাবে পরিচিতি লাভ করতে পারছে, পরিচিতি করছে, বা এইভাবে এই পজিশনে গেছে। ওইটা আপনার ঠিক আছে, সেজন্য আপনাকে স্যালুট। এবং ভয়ের কিছু নাই। আপনি সংস্কারের কাজ, সংস্কার চলতে থাকুক, এটা চলমান প্রক্রিয়া। আপনি সব দলের সাথে আলোচনা করে একটা রিসেন্টলি নির্বাচন দিয়ে দেন। নির্বাচন কমিশন অলরেডি গঠন হয়ে গেছে, তারা আর কিছু সংস্কার করুক, করে আপনি একটা নির্বাচন দিয়া সুন্দরভাবে বিদায় হয়ে যান।